আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলে অনেক দিন পরে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে অক্টোবর মাসের 4 তারিখ আর এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটি স্টার্ট করছি। অনেক দিন যাবৎ আমি বলেছিলাম বাবাকে আমার আর আমার হাজব্যান্ডের ছবি দুইটা ফ্রেম করে এনে দিতে, তো বাবা একদমই সময় পাচ্ছিল না। তো গতকালকের আগের দিন আমাকে হঠাৎ করে বলছে যে তোমার আর তোমার হাজব্যান্ডের ছবিগুলো আমাকে ইমেল করে পাঠাও, আমি সেগুলো ফ্রেম করে আনবো। তো বাবা কিন্তু নিয়ে এসেছে সকালবেলায়। আর আমি ভাবতে পারিনি যে বাবা এত সুন্দর একটা ফ্রেম করে আনবে, আমি দেখে একদম খুশি হয়ে গিয়েছি। আর যদিও দেয়ালে টানিয়ে রাখবো না, এটা আমি ড্রয়ারে বা যেখানে রাখা যাবে এত বড় একটা ফ্রেম সেখানে রাখবো, দেয়ালে টানানো উচিত না। কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য একটু টানাতে পারি দেয়ালে। দেখতে পাচ্ছেন দুইটা ছবি আছে এখানে, আমার আর আমার হাজব্যান্ডের। তো এখন বাজে প্রায় 11:30-12টার মতো। এখন আমরা খাচ্ছি পাকা পেঁপে। পাকা পেঁপে স্কিনের জন্য অনেক ভালো, স্কিনটাকে এক্সফোলিয়েট করে। তারপর হচ্ছে গিয়ে ডিহাইড্রেশন প্রবলেমটা আর হয় না। পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, পানির পরিমাণটা পূরণ হয়, পানির চাহিদা পূরণ হয় বডিতে, আর স্কিনটা অনেক বেশি গ্লো করে। তো আমরা রেগুলার চেষ্টা করি পাকা পেঁপেটা খাওয়ার, মানে সিজনে। আর এই যে মরিয়ম কিন্তু খেলাধুলা করছে, সব জিনিসপত্র নষ্ট করে ফেলেছে। এখন আমরা পেঁপেটা খাওয়ানোর পরে কিন্তু মরিয়মকে গোসল করে ফেলবো, তারপর আমি গোসল করবো, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলতে পারবো। নর্মালি কিন্তু সারাক্ষণ আসলে ক্যামেরাটা ওপেন করা হয় না, আমার যখন মনে হয় সুযোগ হচ্ছে আমি তখন ক্যামেরা ওপেন করি। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে আমরা গোসল করে নিই, আপনাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো মাত্রই গোসল করলাম, এখন বাজে 2টার মতো। এখন মরিয়মকে খাওয়া দাওয়া করাবো, তারপরে একটু ঘুমাবো। নর্মালি গোসল করতে করতে আরও লেট হয়ে যায়, কিন্তু আজকে ওর খালামণি ছিল সাথে, যার কারণে কিন্তু অনেক তাড়াতাড়ি গোসল করে ফেলেছি। তো মরিয়ম এখন ওকে খাওয়াবো, তারপরে বাকি আরও কাজকর্ম আছে যেগুলো করবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকের ওয়েদার কিন্তু অনেক সুন্দর, আজকে অনেক বাতাস বাইরে। তো এখন বাজে 2টার মতো, মরিয়মকে এখন খাওয়া দাওয়া করাই, আপনাদের সাথে ওর পরে কথা। মরিয়মকে ভাত খাওয়ানোর চেষ্টা করলাম, ও এখন খাবে না, তো ওকে একটু পরে খাওয়াবো। আপনাদের সাথে কথা বলে নিই। কার কি অবস্থা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি আর সুখে আছি, কারণ অতীতের কোনো কথা আসলে আমি মনে করতে চাই না। আমার কাছে মনে হয় প্রেজেন্টটাকে আমি এনজয় করব যেভাবে পারি। মামাম তুমি আসো। আলহামদুলিল্লাহ, এই আর কি, আল্লাহ খুব ভালো রেখেছে, সুস্থ রেখেছে, এটাই হচ্ছে কি আল্লাহর কাছে শুকরিয়া। আর কিছু কিছু মানুষ আছে যারা আমাকে নিয়ে উঠে পড়ে লেগে আছে, তাদেরকে আসলে আমি অ্যাভয়েড করতে চাই। কথা কি আগে এখানে আসো, কি বলছো তুমি? এখানে এসে বলে যাও। আচ্ছা ওকে, কি বলো বলো, আবার বলো। এবার আরেকটু কথা বলে যাও, বলো কি 2 টাকা। এমন করে না, পচা করে না, বলো 2 টাকা। এই যে আমি বলে পাঙ্গাস পিসাকে বলে কি 2 টাকা। এবার বলো কি দাদা, বলো কি দাদু, বলো কি নানা ভাই, বলো কি মামা, এবার বলো কি সালাম, তাবাম। এবার বলো কি ভাত। শুনো, তোমার নাক কোথায়? এটা নাক। আর এই যে এটা কি? এটা আর এই যে এগুলো কি? যে দাঁড়াও, এগুলো কি? এগুলো দাঁত। আর এগুলো কি? চুল। তো মাশাআল্লাহ মরিয়ম একটু কথা শিখছে এখন, সবাইকে ডাকে, ওর দাদাকে ডাকে, দাদুকে ডাকে, নানা ভাইকে ডাকে সুন্দর মতো। নানা ভাইকে আগে থেকে ডাকতে পারে, দাদু কথাটা রিসেন্ট শিখেছে মরিয়ম। এখন ওকে খাওয়াবো। এটা হচ্ছে লাউ শাক, চিংড়ি মাছ দিয়ে, আলু আছে সাথে, সাদা ভাত আর 1 টুকরা লেবু। এই যে বাইরের ওয়েদার, রৌদ্র। ছোট বাচ্চাদেরকে আসলে সবসময় যে আপনার মাংস দিয়ে খাওয়াতে হবে বা ডিম দিয়ে খাওয়াতে হবে এমন কোনো কথা নেই। বাচ্চাদেরকে শাকসবজি খাওয়ানোতেও অভ্যস্ত করা উচিত। আমি ওকে সবসময় চেষ্টা করি হালকা পাতলা, একটু হোক বেশি হোক, ট্রাই করাতে, খাবারটার সঙ্গে ইন্ট্রোডিউস করাতে, যেন সে বুঝতে পারে যে এটার এমন টেস্ট, সেটার এমন টেস্ট, এই জন্য আর কি।
তো ওকে গতকালকে মাংস দিয়ে ভাত দিয়েছিলাম, তাই এখন আজকে একটু শাক দিয়ে ভাত দিচ্ছি, হয়তো বা কালকে আবার একটা মাছ দিয়ে ভাত দিব, এরকম আর কি। ডিফারেন্ট কাইন্ড অফ টেস্ট যদি বাচ্চা পায়, সেখানে দেখা যাবে যে বাচ্চার কাছেও খেতে ভালো লাগছে। সবসময় একঘেয়েমি টাইপের খাবারগুলো ওকে দিলে ওর টেস্ট কিন্তু একদম ভালো লাগে না। তো এখন ওকে আমি খুব ভালো করে মেখে তারপর খাওয়ানোর চেষ্টা করব। যদিও খেতে চায় না, জোর করে 2-1 তোলা খাওয়ালে সেটাই কিন্তু ওর কাছে মনে হয় যে হ্যাঁ এটাই হচ্ছে কি খাবার, আর জোর করে খাওয়ালে সেটা গায়ে লাগে না। এখন আপেল খাচ্ছি। বিকেলের এই টাইমটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এই টাইমে কোনো কাজ থাকে না। আমি একটু সামনে আসি, তাহলে আপনাদের কথা শুনতে সুবিধা হবে। নর্মালি এই টাইমে যদি ঘুমাই তাহলে সন্ধ্যা হয়ে যায়, আর যদি না ঘুমাই তাহলে হাবিজাবি করতে করতে সময় কেটে যায়। জানালার পাশে খাটটা আনার পর থেকে অনেক বেশি রিল্যাক্স লাগে, বাতাস আসে এই সাইডটা দিয়ে, অনেক বাতাস। আপনারা কার কার আপেল পছন্দ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভেবেছিলাম আজকে কথা বলার পরে বিকেলে একটু ছাদে যাব, কিন্তু আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, তাই আর পারলাম না যেতে। সন্ধ্যা হয়ে যাচ্ছে অলরেডি। যেহেতু এখনই মাগরিবের আজান দিয়ে দেবে, আমি এখন সব ঘরের লাইটগুলো জ্বালিয়ে নিব। আপনাদের সঙ্গে গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি লাইটগুলো জ্বালিয়ে দিব। সবসময় মাগরিবের আজানের একটু আগে সব ঘরের লাইট জ্বালিয়ে দেওয়া উচিত। আমার রুমের লাইটটাও জ্বালিয়ে দিই। আমার রুমটার অবস্থা বেশি খারাপ আজকে, কারণ আমি গুছাইনি কিছু এখনও। শুয়েছিলাম ভাত খাওয়ার পরে, মরিয়মকে ঘুম পাড়ালাম, এগুলো এভাবেই আছে। গুছিয়ে ফেলবো একটু পরে। আমি আগে লাইটগুলো একটু জ্বালাই। তিনটা লাইট আছে এখানে, আমি তিনটায় জ্বালিয়ে দিয়েছি। আর অনেকেই বলেছিলেন আমার হাজব্যান্ডের ছবি আমি যেন দেয়ালে না টানাই। তো প্রথম যেদিন বাবা ওয়াশ করে আনলো ফ্রেম করে, সেদিন এখানে আর হচ্ছে এখানে লাগিয়েছিলাম, কিন্তু এখন আমি রেখে দিয়েছি। এই যে ওর বাবার ছবি, আর ওই যে আরেকটা, কোথায়, এখানেই দুইটা। এই যে আমি কিন্তু দেয়ালে টানাই না, একবার শুধু টানিয়েছিলাম দেখার জন্য যে কেমন লাগে। তো আমি জানি মৃত ব্যক্তিদের ছবি কখনোই দেয়ালে টানাতে হয় না, মৃত ব্যক্তির অনেক আযাব হয়। আপনজনরা যদি আমরা এগুলো না বুঝি তাহলে আসলে করার কিছুই নেই, কারণ আমরা তার সবচেয়ে কাছের মানুষ। আমরা তাকে কষ্ট দিব এটা কখনোই কেউ বিশ্বাসও করতে চাইবে না, আর সে নিজেও কিন্তু অনেক বেশি কষ্ট পাবে, আযাব পাবে আমাদের কারণে। তো যার কারণে কিন্তু আমি ছবিগুলোকে রেখে দিয়েছি, দেয়ালে টানিয়ে রাখিনি। অনেকেই কাজটা করে থাকেন, মৃত ব্যক্তির ছবিগুলোকে দেয়ালে টানিয়ে রেখে দেন জাদুঘরের মতো। এগুলো আসলে ঠিক না। মৃত ব্যক্তির ছবি আপনি নিজের গ্যালারি থেকেও ইভেন ডিলিট করতে পারবেন, কারণ গ্যালারিতে থাকা অবস্থায় আপনি 2-1 বার দেখবেন, মনে পড়বে, কান্নাকাটি করবেন, এতে করে কিন্তু সেই ব্যক্তিটার আযাব হয়।
তাই কোনো রকমের কোনো ছবি না রাখাই ভালো। তাকে মনে পড়লে অবশ্যই তার জন্য নামাজ পড়ে দোয়া করবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, তার জন্য আল্লাহর কাছে সেজদা দিয়ে কান্নাকাটি করবেন, এগুলোই সে পাবে। আপনার ছবি টানিয়ে রাখার কারণে কিন্তু তার আযাব হয়। তো আমরা আপনজনকে আসলে নিজের ইচ্ছে এরকম কষ্ট না দিই, আমাদের কারণে তার আযাব হোক, এটাও আমরা কেউ চাই না। তাই আমি কিন্তু ছবিগুলোকে দেয়াল থেকে খুলে ফেলেছি, কালকে শুধুমাত্র টানিয়েছিলাম দেখার জন্যে, আর টানিয়ে রাখবো না। তো আমি নামাজ পড়ে সবসময় নামাজের আগে 1 গ্লাস পানি খেয়ে নিই, আবার নামাজ পড়ে 1 গ্লাস পানি খেয়ে নিই। আমার কাছে মনে হয় যে নামাজ পড়তে পড়তে আমার পানির চাহিদাটা ফিল আপ হয়ে যাচ্ছে। কেন আমি এই স্টিলের গ্লাসটা ব্যবহার করি পানি খেতে, যেটার কারণ হচ্ছে স্টিলের গ্লাসে না পরিমাপটা একদম পারফেক্ট থাকে। আমি যেহেতু একটা অ্যাপ ইউজ করি, সেটা হচ্ছে ওয়াটার রিমাইন্ডার। তো সেই অ্যাপটা দিয়ে আপনি যখন পরিমাপ করে পানি খাবেন, তখন দেখবেন ডেফিনেটলি প্রতিদিন পানিটা আপনার ফিল আপ হয়ে যাচ্ছে, কোনো গ্যাপ থাকছে না। তো সেখানে দেখা গেল যে 300 ml এর মতো পানি খাওয়া লাগে। তো আমার এই গ্লাসটা হচ্ছে 300 ml এর। এই যে আজান দিয়ে দিবে এখনই, তো মাত্র মাগরিব আজান দিচ্ছে, আমি নামাজটা শেষ করলাম। এখন মরিয়মকে খাওয়াবো। মরিয়মের জন্য খিচুড়ি রান্না করেছে ওর নানু। তো এখন ওকে খিচুড়ি খাওয়াবো, তারপরে ওকে নিয়ে খেলা করব। এই সাইডটা যদিও অন্ধকার, কিন্তু আমি তো এখন খিচুড়ি রেডি করবো মরিয়মে, তাই আর কি ক্যামেরাটা এখানে রাখলাম। মরিয়ম চলে এসো। তো ছোট বাচ্চাদেরকে মাঝে মধ্যে যারা একদমই সবজি খেতে চায় না, মরিয়ম দাঁড়াও, তাদেরকে কিন্তু খিচুড়িটা খাওয়াতে পারেন, বেস্ট একটা অপশন। সব ধরনের সবজির পুষ্টি পাচ্ছে। চলো এটা নিবে, নাও, নিয়ে আমাদের খাটে চলো, চলো আমাদের রুমে চলে, এই যে এটাও নাও, নাও নাও, এটা নাও, চলো যাও যাও। তো সব পুষ্টি পাবে। এই যে ওর খিচুড়ি, এখানে না, আমাদের রুমে চলো, আসো, এই যে এখানে, এই যে আসো, আমাদের রুমে লাইটটা জ্বালিয়ে দিব, চলো। আর হচ্ছে গিয়ে ফ্যান আমি ছেড়ে দিয়েছি না, হ্যাঁ 2টা ফ্যান কিন্তু লাগে না, ওইটা ছাড়লে এটার আর দরকার পড়ে না, কারণ একসাথে না 2টার বাতাস মানে লাগে না। তো মরিয়মকে আমি খাটে উঠিয়ে দিয়ে আসি। মরিয়ম হ্যাঁ, তো আপনাদের সঙ্গে পরে কথা হবে, মরিয়মকে খাওয়া দাওয়া করাই তারপরে। তো প্রত্যেক দিন সন্ধ্যার পর যদি আমার কোনো কাজ না থাকে, আমার কাজ আসলে থাকে না, তো আমি মরিয়মকে নিয়ে এরকম খেলাধুলা করতে বসে পড়ি। কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো বাচ্চাদের সঙ্গে আসলে খেলা উচিত এবং বাচ্চাদেরকে শেখানো উচিত, যেমন লার্নিং কালার্স, তারপর হচ্ছে লার্নিং নাম্বারস। এগুলো আপনি বাচ্চাদের সঙ্গে যখন বসে বসে খেলবেন বা ওকে যখন শেখাবেন, ও কিন্তু অনেকটাই আনন্দ পাবে। ধরে বেঁধে আসলে জোর করে পড়ালেখা শেখানোর চেয়ে আমার কাছে মনে হয় এইরকম খেলার ছলে পড়ালেখা শেখানোটা অনেক ইজি। বাচ্চারাও কিন্তু আনন্দের সঙ্গে সেটা শিখতে পারে এবং আগ্রহ সহকারে শিখতে চায়। তো ওকে আসলে নিয়ে আমার এই তো কাজ, আমার আদার কোনো কাজ নেই, যার কারণে কিন্তু ওকে আমি সময় দেওয়ার চেষ্টা করি সন্ধ্যার পরে। আর নভেম্বর থেকে যদি আবার পরীক্ষা শুরু হয়, তাহলে কিন্তু আমার এখন থেকেই পড়াশোনার মধ্যে থাকা উচিত। তো তখন হয়তো বা ওকে আমি এতটা সময় দিতে পারবো না, তাই এখন একটু খেলাধুলা করে নিচ্ছি ওর সাথে। হয়তো বা কালকে বা পরশু থেকে আমার পড়াশোনা শুরু হয়ে যাবে, তখন আমি অনেক ব্যস্ত হয়ে যাব। তো এই আর কি, ওর সাথে আমার খেলতে ভালো লাগে, ও খেলার ছলে অনেক কিছু শিখতে চায়, এই আগ্রহটা আমার কাছে ভালো লাগে। তো আম্মু কিন্তু ওই রুমে টিভি দেখছে, আমার ছোটো বোনও ওই রুমে টিভি দেখছে, আর আমি এদিকে মরিয়মের সঙ্গে খেলা করছি। মরিয়মকে মাত্রই খাওয়া দাওয়া করিয়েছি, তো খেলা করার পরে কিন্তু ওকে আবার হালকা একটা নাস্তা দিব, তারপর আবার ওকে নিয়ে খেলতে বসবো বা ওকে বলবো পুরো রুমে হাঁটতে খেলতে। ও বারান্দা যায়, একা একা হাঁটে, খেলাধুলা করে। ছোটো বাচ্চাদেরকে আসলে ডিভাইস থেকে যেটা দূরে রাখা যায়, অতটা কিন্তু ওদের জন্য ভালো, ওদের চোখের জন্য ভালো। তো আমি চেষ্টা করি ওকে মোবাইল বা টিভি এইসব থেকে দূরে রেখে যেন ও নর্মালি খেলাধুলা করতে পারে, সেটা ব্যবস্থা আমি করে দিই। তো ঠিক আছে, ওর সাথে আমি খেলাধুলা করি, আপনাদের সঙ্গে পরে কথা হচ্ছে।
মরিয়মের বাবার ছবিটা আমি রেখে দিয়েছিলাম। তো মরিয়ম বারবার জিজ্ঞেস করছে বাবা বাবা বাবা, মানে বাবা কোথায়। বাবার ছবি তো একবার দেখেছি, আমি ঘরে এনেছি প্রথম। তো তারপরে কিন্তু আবার এই ছবিটাকে আমি খাটের উপরে উঠিয়ে দিয়েছি। এখনও একা একা বাবাকে পাপ্পা দিচ্ছে, বাবাকে আদর করছে, বাবার দিকে তাকিয়ে আছে। আবার আমাকে ইশারায় বোঝাচ্ছে যে বাবা আমাকে ধরে না কেন, মানে কোলে নেয় না কেন বাবা। তো এসব প্রশ্নের আসলে কোনো উত্তর আমার কাছে এখনও নেই। আমি জানি না ওকে ভবিষ্যতে কীভাবে উত্তরটা আমি দিব, যে ওর বাবা কি হয়েছে, ওর বাবা কোথায়, সবার বাবা আছে, ওর বাবা কেন নেই। তো এসব প্রশ্নের উত্তর আসলে আমি সাজিয়ে দিতে পারবো নাকি কি দিয়ে ফেলবো উত্তর, বা আমি কি বলবো ওকে, কি বললে ও বুঝবে, ওকে কীভাবে আমি সান্ত্বনা দিব, অনেক প্রশ্ন আমার মধ্যেও কিন্তু আছে। তো সব প্রশ্নের উত্তর আসলে দেওয়া সম্ভব হয় না। আপনারা সবাই দোয়া করবেন, আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন ওকে আল্লাহ অনেক বেশি ধৈর্য দেয় এবং ও যেন সবসময় আমার পাশে থাকে, আমাকে সম্মান করতে শিখে, আমাকে ভালোবাসে, আর আমার এই ভালোবাসার মূল্য যেন বোঝে। তো আমি আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না, যতটুকু যাই আজকের দিনে করেছি সেগুলোই শেয়ার করলাম। আসলে ব্লগের জন্য আমি এক্সট্রা কোনো কিছু করি না যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আমি যা করি যখন সেটাই ব্লগে আসলে অ্যাড করে দিই। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। আর আমার এত লেট করে ব্লগ আপলোড দেওয়ার কারণ হচ্ছে গিয়ে একদম ভালো লাগে না, আলসেমি ধরে যায়, তাই এতদিন ব্লগটা দেইনি। আশা করি আপনারা সবাই আমার সিচুয়েশন বুঝতে পারবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। নেক্সটে আপনারা কোন ধরনের কন্টেন্ট চান অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। যারা ভিডিওর এই লাস্ট পার্টটি খুব মনোযোগ দিয়ে শুনেছেন তাদেরকে বলছি, নেক্সটে কী ধরনের কন্টেন্ট চাচ্ছেন সেটা কমেন্ট সেকশনে লিখে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, মরিয়মের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার সামনে পরীক্ষা, আমার পরীক্ষার জন্য ভালো মতো দিতে পারি সেই দোয়াটা অবশ্যই আপনাদের সবার করা উচিত আমার জন্য, কারণ আমি আপনাদের ছোট বোনের মতো, অনেকের কাছে বড় বোনের মতো, অনেকের কাছে মেয়ের মতো, অনেকের কাছে মায়ের মতো হতে পারি। তো আপনাদের দোয়া আমার অনেক বেশি দরকার আমার জীবনে। আমার মনে হয় যাই হয়েছে আপনাদের দোয়া ছাড়া আসলে কিছু সম্ভব না। যাই হোক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।